সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ভারতের কৃষক আন্দোলনের নেপথ্যে পাকিস্তান। দক্ষিণ চীন সাগরে চীনা যুদ্ধবিমান নিন্দায় যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানকে সমস্যা মেটানোর আহ্বান জাতিসংঘের। ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থতাকে ভুলে যাবেন না, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম। সৌদি আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ইতালির সিদ্ধান্তকে স্বাগত জানালো হুতি আন্দোলন। এবং সবশেষে জানাবো, আফগানিস্তানে আত্মঘাতী হামলায় 8 নিরাপত্তারক্ষী নিহত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের কৃষক আন্দোলনের নেপথ্যে পাকিস্তান। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলে শেষমেশ অনুমতি দিয়েছিল দিল্লি পুলিশ, কিন্তু একই সঙ্গে কৃষক আন্দোলনকে ব্যবহার করার জন্য পাকিস্তান উঠে পড়ে লেগেছে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগেই বহিরাগতদের আগমন নিয়ে সহিংসতা ছড়ানোর ব্যাপারে আশঙ্কা করেছিল ভারতের গোয়েন্দা সংস্থাগুলি। শুধুমাত্র কৃষকদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই অনুমতি দিয়েছিল ভারত সরকার। কৃষক দলগুলো সরকারকে আশ্বাস দিয়েছিল যে সমাবেশটি শান্তিপূর্ণ হবে, তবে তা ঘটেনি। কৃষকরা জানত না যে তারা পাকিস্তান গুপ্তচর সংস্থা ISI এবং তথাকথিত খালিস্তান আন্দোলনের সাথে জড়িতদের দ্বারা পরিচালিত হচ্ছে বা তাদের হাতের খেলার পুতুল। 26 জানুয়ারি কৃষকরা লাল দুর্গের চারপাশে একত্রিত হলে ওয়াশিংটন ডিসিতে ভারতীয় দূতাবাসের বাইরে একটি বিক্ষোভ প্রদর্শন করে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভকারীরা দাবি করেছিলেন যে তারা নয়াদিল্লিতে বিক্ষোভকারী কৃষকদের সমর্থন দিতে একত্রিত হয়েছিল। তাদের মধ্যে অনেকেই তথাকথিত খালিস্তান পতাকা ধারণ করে স্লোগান দিতে দেখা যায়। দিল্লি পুলিশ জানিয়েছে, গোয়েন্দার সূত্রে খবর রয়েছে পাকিস্তান থেকে 300-রও বেশি টুইটার হ্যান্ডেল খোলা হয়েছিল শুধুমাত্র ভারতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশৃঙ্খলা তৈরির জন্য। জানুয়ারির 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে ওই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে বলে একাধিক সূত্রে খবর পাওয়া যায়। পাকিস্তান থেকে যে ষড়যন্ত্র করা হচ্ছে সে বিষয়ে কৃষকদের ইতিমধ্যেই জানানো হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ কমিশনার দীপক পাঠক বলেন, বিশৃঙ্খলা তৈরির জন্য বহু অ্যাকাউন্ট খোলা হয়েছে, কৃষকরা যেন সতর্ক থাকেন। দক্ষিণ চীন সাগরে চীনা যুদ্ধবিমান নিন্দায় যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে গত সপ্তাহে চীনা যুদ্ধবিমান চলাচলের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। তারা বলেছে, এসব সামরিক ফ্লাইট ওই অঞ্চলে তাদের বিমানবাহী রণতরীর জন্য কোনো হুমকি তৈরি করেনি, কিন্তু এটি অঞ্চলটিকে অস্থিতিশীল করা এবং বেইজিংয়ের আগ্রাসী মনোভাবের প্রতিফলন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতিবছর কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন করা হয়। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে এই অঞ্চলটিতে। বিশেষ করে মার্কিন সামরিক উপস্থিতি চীনকে ক্ষুব্ধ করেছে। এছাড়াও তাইওয়ান নিয়েও উভয় দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। মার্কিন সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ নিবিড়ভাবে চীনের পিপলস লিবারেশন আর্মি, নেভি ও বিমান বাহিনীর কর্মকাণ্ডে নজর রেখেছে। এক মুহূর্ত তারা মার্কিন নৌবাহিনীর জাহাজের জন্য হুমকি তৈরি করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেন, চীনা বিমান মার্কিন নৌযানের 250 নটিক্যাল মাইলের মধ্যে আসেনি। দক্ষিণ চীন সমুদ্রের পুরো এলাকায় নিজেদের সার্বভৌমত্ব দাবি করে চীন। গত কয়েক বছরে এই এলাকায় নিজেদের উপস্থিতি জোরালো করেছে বেইজিং। ভারত পাকিস্তানকে সমস্যা মেটানোর আহ্বান জাতিসংঘের। ভারত পাকিস্তানকে একত্রিত হয়ে তাদের সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। কারণ এই সমস্যার কারণে যে কোনো সামরিক সংঘাত ও বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার গভীর রাতে নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তর থেকে এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা এর মধ্যস্থতার জন্য সবসময় প্রস্তুত। আমরা এটি বারবার বলতে থাকব, সামরিক সমাধানের চেয়ে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করব। 5 আগস্ট 2018 সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয়ার পর এ নিয়ে মন্তব্য করেছিলেন গুতেরেস। তিনি বলেছিলেন, জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী এবং এর নিজস্ব সনদ অনুযায়ী কাশ্মীর বিরোধের সমাধান হওয়া উচিত।
গুতেরেস বলেন, এটি স্পষ্ট যে ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো সামরিক সংঘাত উভয় দেশ এবং সমগ্র বিশ্বের জন্য বিপর্যয়ের কারণ হবে। সমস্ত অঞ্চলে মানবাধিকারের পুরোপুরি সম্মান করা অপরিহার্য। ইরানের ব্যাপারে ট্রাম্পের ব্যর্থতাকে ভুলে যাবেন না। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হওয়ার পর দেশটির নতুন সরকার পরমাণু সমঝোতায় ফিরে আসবে বলে রাজনৈতিক মহল আশা করছিল। কিন্তু ইরান চায় পরমাণু সমঝোতায় ফিরে আসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের উপর থেকে অন্যায় নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে এবং এটা ইউরোপ ও যুক্তরাষ্ট্রের দায়িত্ব। মার্কিন নয়া সরকারের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য থেকে বোঝা যায় ইরানের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হয়নি এবং তারা আগের মতোই ইরান বিরোধী ভিত্তিহীন দাবি ও অভিযোগ অব্যাহত রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে পরমাণু সমঝোতা লঙ্ঘনের জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। তার এই বক্তব্যের পরপরই মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কুর্বি ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের মিত্রর জন্য ইরান এখনও হুমকি। মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্যের ব্যাপারে ইরান কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, যুক্তরাষ্ট্রই পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে। করোনা পরিস্থিতিতেও ইরানে ওষুধ আমদানি বাধা দিচ্ছে এবং পরমাণু সমঝোতা বিষয়ে নিরাপত্তা পরিষদে গৃহীত 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে। এই অবস্থায় পরমাণু সমঝোতা রক্ষায় কোন দেশ আগে পদক্ষেপ নেবে সে প্রশ্ন তুলে জাভেদ জারিফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সর্বোচ্চ চাপ সৃষ্টির ব্যর্থতার কথা আশা করি ভুলে যাবেন না। ট্রাম্পের অন্যতম একটি উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচি এবং দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করা, কিন্তু তিনি সফল হননি, বরং ইরান আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এমনকি সন্ত্রাসবাদ বিষয়েও মার্কিন কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। খ্যাতনামা মার্কিন চিন্তাবিদ নোয়াম চমস্কির আশা টুডেকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদের প্রধান হোতা হিসেবে উল্লেখ করেছেন। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ইরানের বিরুদ্ধে মিথ্যা আরোপের পেছনে এমন কিছু মহলের হাত রয়েছে যারা পরমাণু সমঝোতা থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার আগে থেকেই এই সমঝোতাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। ইরানের বিরুদ্ধে তারাই ট্রাম্পকে প্ররোচিত করেছিল। যদিও বর্তমান বাইডেন প্রশাসন পরমাণু সমঝোতায় ফিরে আসার কথা বলছেন, কিন্তু তারা এই ব্যাপারে ট্রাম্পের নীতিতেই অটল রয়েছে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে পরমাণু সমঝোতা রক্ষার জন্য একমাত্র যুক্তরাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ঠিক এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, তেহরান যৌক্তিক অবস্থানে রয়েছে এবং প্রেসিডেন্ট বাইডেনের সামনে এখনও পরমাণু সমঝোতা রক্ষার সুযোগ রয়েছে। বাইডেনের গোয়েন্দা বিভাগে ফিলিস্তিনি মুসলিম। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই জো বাইডেন মুসলিম প্রধান 7টি দেশের উপর ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছিল। তার প্রশাসনে মুসলিম দেশের বংশোদ্ভূত অনেকেই দায়িত্ব পেয়েছেন। এবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গোয়েন্দা শাখায় জ্যেষ্ঠ পরিচালক পদে মাহের বিতার নামের এক ফিলিস্তিনি মুসলিমকে নিয়োগ দেওয়া হলো। জানা গেছে, ফিলিস্তিনি আমেরিকান মাহের বিতার ডোনাল্ড ট্রাম্পের প্রথম অভিশংসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক বিভাগের প্রধান হিসেবেও কাজ করেছেন। বাইডেন প্রশাসনে মাহেরের এই নিয়োগ নিয়ে হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান অ্যাডাম স্কিপ বলেন, আমার মনে হয় মাহেরের চেয়ে ভালো এই পদে আর কেউ হতে পারে না। এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। সৌদি আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধে ইতালির সিদ্ধান্তকে স্বাগত জানালো হুতি আন্দোলন। আগ্রাসী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ইতালি অস্ত্র বিক্রি করবে না বলে যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাকে স্বাগত জানিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন। 2015 সাল থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আরব দেশ দারিদ্র্য পীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে।
আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম শুক্রবার শেষ বেলায় সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বলেছেন, যেসব দেশ ইয়েমেনের উপর আগ্রাসন চালাচ্ছে তাদের কাছে অস্ত্র বিক্রি না করার ব্যাপারে ইতালি যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তা একটি ইতিবাচক পদক্ষেপ এবং এটি শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন। এই পদক্ষেপ বেসামরিক জনগণকে রক্ষায় ভূমিকা রাখবে বলেও হুতি আন্দোলন জানিয়েছে। এর আগে শুক্রবার শেষ বেলায় ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইজি ডি মাইও সৌদি আরব ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ এবং ব্রিটেনকে এ উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছে। আফগানিস্তানে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর 8 সদস্য নিহত হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করেছেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, আত্মঘাতী এক বোমারু বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে দেশের পূর্ব নঙ্গাহার এলাকায় নিরাপত্তা বাহিনীর ঘাঁটিতে ঢুকে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে এই এলাকায় সরকারি বাহিনীকে লক্ষ্য করে তালেবান বেশ কয়েকটি হামলা চালানোর দাবি করেছে। 2 দিন আগে যুক্তরাষ্ট্রের সামরিক দপ্তর পেন্টাগন তালেবান 2020 সালের কাতার শান্তি চুক্তির অঙ্গীকার পূরণ করেনি বলে অভিযোগ তোলে। এর মধ্যে আফগান সরকারি বাহিনীকে লক্ষ্য করে তালেবানের এই হামলার ঘটনা ঘটল। তালেবানের সর্বশেষ হামলার বিষয়ে নাঙ্গাহারের প্রাদেশিক কাউন্সিলের উপপ্রধান আজমল উমর বলেন, তালেবানের হামলায় 15 জন নিহত হয়েছে এবং 5 জন আহত হয়েছে। নঙ্গাহার প্রদেশের রাজধানী জালালাবাদের কাছে নিরাপত্তা বাহিনী বিস্ফোরক ভর্তি একটি গাড়ি আটক করেছে বলে সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।